গল্প আমার সন্তান। সুমন আলফারবি। গল্পের ৩তম অংশ শেষ। আমি তোমায় আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। যদি শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করতাম তাহলে তোমার ইচ্ছে দেখার অপেক্ষায় থাকতাম না। আমি তোমায় আমার মেয়ের সুখের জন্য বিয়ে করছি। আর এটা একজন বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়েকে মায়ের ভালোবাসাটা দেওয়া উচিত। আর তুমি তো সবকিছু মানিয়ে নিয়েছো। এখন তুমি যদি আবার আমার মেয়েটাকে কাঁদিয়ে চলে যেতে চাও বা সুইসাইড করতে চাও তবে আমি বাধা দিব না। আমি বাইরে যাচ্ছি, তোমায় সুইসাইড করা থেকে কেউ আটকাবে না। যে নিজেকে ভালোবাসেন না তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি কথাগুলো বলে বাইরে চলে আসলাম। রাগের মাথায় কি যে বললাম কিছুই বুঝতে পারছি না। সারাটা সময় পাশের একটা পার্কে বসে কাটিয়ে দিলাম। হঠাৎ করে ফোনে তাকিয়ে দেখি রুহির স্কুল ছুটির সময় হয়ে গেছে। তাড়াহুড়ো করে রুহির স্কুলে আসলাম। আজ আসতে একটু লেট হয়ে গেছে। সব বাচ্চা অলরেডি চলে গেছে। আমি চারদিকে রুহিকে খুঁজলাম। রুহিকে না পেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, আমি চাচা রুহিকে দেখছেন? রুহির সাথে দারোয়ানের আবার খুব ভালো সম্পর্ক। দারোয়ান, রুহি তো অনেক আগে বাসায় চলে গেছে। আমি কি বলেন? কার সাথে? দারোয়ান, আপনি আর একজন মহিলা এসে ওকে রেখে গেলেন। এরপর টিফিন টাইমে ওই মহিলা এসে রুহি আপুকে নিয়ে গেছে। আমিও আচ্ছা, কি বলে নিয়ে গেছে? দারোয়ান বলল উনি নাকি রুহি আপুর আম্মু। রুহি আপুও তো সেটাই বলল, তাই আর বাধা করিনি। আমি আচ্ছা, তাহলে আমি আসি। রুহির স্কুল থেকে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই ভিতর থেকে মুমু রুহিকে বলল, মুমু আম্মু দেখো তোকে আসছে। রুহি এসে দরজা খুলে দিল। আমি কখন আসছো আম্মু? রুহি টিফিনের আগে আম্মু গিয়ে নিয়ে আসছে। আমি কেন? রুহি, জানো বাপি আজ আম্মু আর আমি অনেক রান্না করছি। সব তোমার পছন্দের। আমিও তাই। আমার আম্মুটা আজ রান্না করছে বুঝি? রুহি, কিন্তু আমি একা রান্না করিনি তো, সাথে আম্মু ছিল। রুহি আর আমি গল্প করছি তখনই মুমু আসলো। মুমু বাইরে থেকে আসলেন। গোসল করে আসেন, খাবার দিচ্ছি। আমি চলো আম্মু গোসল করিয়ে দেই। রুহিকে বললাম। রুহি, আমি তো গোসল করছি। আম্মু গোসল করিয়ে দিচ্ছে। আমি আচ্ছা। আমি রুমে এসে গোসল করে বাইরে আসলাম। আমি আর রুহি খেতে বসলাম। মুমু আমাদের বেড়ে দিচ্ছে। রুহি, আম্মু তুমিও আমাদের সাথে খাবে, বসো। মুমু, আমি এখন খাবো না আম্মু, তুমি খেয়ে নাও। আমি বসতে বলছে বসো। সকাল থেকে তো কিছু খাওনি, কথাটা একটু রাগী সুরে বললাম। আমি বসতে বলার পর মুমু খেতে বসলো। আমি বুঝতে পারলাম মুমু রুহিকে কি যেন একটা ইশারা করছে। রুহি, বাপির রান্না কেমন হয়েছে? আচ্ছা, তাহলে এটাই ছিল ইশারার কারণ। আমি আমার আম্মুর রান্না করছে, ভালো না হয়ে পারে বলো? খুব সুন্দর হয়েছে। খাওয়া শেষ করে বসে কিছু সময় টিভি দেখলাম। মুমু আর রুহি ফোনে কম্পিটিশন করে গেমস খেলছে। আমি উঠে রুমে এসে শুয়ে পড়লাম। আর আমি যদি দুপুরে একবার ঘুমাই তাহলে মাগরিবের আজানের আগে আর জাগনা পাই না। ঘুম থেকে সন্ধ্যায় জাগলাম। বাইরে এসে দেখি রুহি আর মুমু কার্টুন দেখছে। আমি, আম্মু ঘুমাওনি? রুহি, তোমার মতো তো আর আমি সারাদিন ঘুমিয়ে থাকি না। অলস ছেলে একটা। আমি আমার আম্মু তো খুব কর্মঠ। আমি রুহির সাথে কথা বলতে বলতে রান্নাঘরে আসলাম। একটু কফি বানাবো। পানি গরমে দিলাম। মুমু কি করছেন? আমি কফি বানাবো। মুমু আমায় বললেই তো বানিয়ে দিতাম। আমি তোমরা কার্টুন দেখছিলে তাই ভাবলাম নিজেই বানিয়ে নেই। মুমু আপনি গিয়ে বসেন, আমি বানিয়ে দিচ্ছি। আমি এসে রুহির পাশে বসলাম। একটু পরে মুমু কফির মগটা আমায় এনে দিল। এরপর আবার রান্নাঘরে চলে গেল। আমি, রুহি দেখো তো তোমার আম্মু কি করে রান্নাঘরে। রুহি, আম্মু খাবার গরম করে। আমি, তুমি কেমনে জানলা? রুহি তখন আমায় বলেছে তো। আমি আচ্ছা। কয়েকটা জারি খাওয়ার পর মেয়েটা যে এতটা ভালো হয়ে যাবে আগে বুঝিনি। বুঝতে পারলে জারিটা অনেক আগেই দিতাম। রাতে খাওয়া করে আমি রুহিকে পড়াচ্ছি। কিন্তু আশেপাশে কোথাও মুমুকে দেখতে পাচ্ছি না। ওর রুমেও তো সাড়া পাচ্ছি না। আমি, আম্মু। রুহি, হ্যাঁ বাপি। আমি, তোমার আম্মু কই গেছে? রুহি, আম্মু তো ছাদে গেছে। আমি আচ্ছা।
তুমি পড়, আমি আসছি। রুহিকে পড়তে দিয়ে আমি ছাদে আসলাম। ছাদে মুমু একা একা আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি সকালে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য সরি। আমার কণ্ঠ শুনে একটু চমকে গেল আর সাথে সাথে চোখ মুছল। মনে হচ্ছে কান্না করছে। মুমু আরে না, আপনি তো ঠিকই করেছেন। তুমি কান্না করছো। মুমু আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি হ্যাঁ বলো। মুমু আমি জানি আপনি অনেক শান্ত মনের একজন মানুষ, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। প্রমিজ করেন। আমি কি এমন কথা? মুমু আগে প্রমিজ করেন। আমি আচ্ছা বাবা প্রমিজ। মুমু আমি প্রেগন্যান্ট। এইটুকু বলেই মুমু থেমে গেল। আমার ও চারপাশটা মনে হয় ঘুরতে লাগলো। আকাশ থেকে এক টুকরো মেঘ মনে হয় আমার মাথায় এসে পড়ল। আমি কি ভুল শুনলাম? আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করিনি, অথচ মুমু আজ বলছে ও নাকি প্রেগন্যান্ট। আমার পৃথিবীটা মনে হয় থমকে গেল। আমি কি বলছো তুমি এসব? মুমু আমি আপনাকে আগেই বলছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। আমি বলো। মুমু বিয়ের পর দিন আপনি আমার সাথে যে ছেলেটাকে দেখেছিলেন ওটা আমার কোনো ভাই নয়। ও আমার বউ ছিল। ওর সাথে আমার প্রায় 3 বছরের সম্পর্ক। বিয়ের পর যখন আপনারা চলে যেতেন তখন ও বাসায় আসতো। তখনই ও আমায় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। আমি না করে দেই। কিন্তু পরবর্তীতে ও আমায় অনেক রিকোয়েস্ট করে, বিশ্বাসের কথা বলে। এরপর নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। গতকাল আপনারা বাইরে যাওয়ার পর আমি ডাক্তারের কাছে যাই। তখন জানতে পারি আমি প্রেগন্যান্ট। এরপর আমি ওর সাথে দেখা করি আর বাচ্চার কথা বলি, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছিল না। ও বারবার বলছিল এই বাচ্চা আপনার। ওখানে ওর সাথে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু ও কিছুতেই বাচ্চার দায়িত্ব স্বীকার করছে না। তাই রাতে বাসায় এসে সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু আপনি সেই সময় চলে আসেন। এরপর ভোর রাতে ও আমায় ফোন দেয়। আমি ফোন দিয়ে কি বলছে? মুমু তখন ও বাচ্চার দায়িত্ব নিতে চায়। আমায় বাসার টাকা আর গহনা নিয়ে চলে আসতে বলে। প্ল্যান অনুযায়ী আমরা পালাবো, কিন্তু ও আবার আমার সাথে চিট করে। আমার থেকে টাকা গহনা সবকিছু নিয়ে আমায় ফেলে চলে যায়। মুমু কান্না করেই চলছে। আমি কি বলবো, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। মুমু বেশ কিছু সময় একা একা কান্না করলো। আমিও চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলাম। কিছু সময় পর মুমু স্বাভাবিক হয়ে আবার বলা শুরু করলো। মুমু ধীরে ধীরে রুহিকে মনে হয় অনেকটা আপন করে ফেলেছি। আজ সকালে আপনি যখন বললেন তখন ভাবলাম নিজের জন্য না হোক রুহির জন্য হলেও জীবনটা আবার নতুন করে শুরু করব। আমি আপনার বাসায় কাজের মেয়ের মতোই থাকব। আপনার সব কথা মেনে চলব। আপনি আমার এই অপরাধের জন্য যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব, কিন্তু তবুও আপনি আমায় প্লিজ বাসা থেকে বের করে দিবেন না। মুমু কান্না করতে করতে আমার সামনে হাঁটু ফেলে হাত জোর করে বলল। আমি কিছু সময় চুপচাপ থাকলাম। এরপর ওকে তুললাম। আমি তোমার পেটে যে বাচ্চা আছে সেটার কি করবা? মুমু নষ্ট করব। আমি দেখো তুমি তো একই একটা পাপ করছো। স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছ, তাতে আবার বাচ্চা নষ্ট করার কথা বলছো। দোষটা তুমি আর তোমার বেঈমান বফ করছে, কিন্তু এতে তো এই বাচ্চার বিন্দু মাত্র দোষ নেই। যে দোষ করেই নি তাকে শাস্তি দেওয়া কোনো বিধানে উচিত নয়। সমস্যা নেই, তুমিও এই বাসায় থাকবে আর তোমার বাচ্চাও। মুমু অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মুমু আপনি সবকিছু এত সহজে কি করে মেনে নিলেন? মুমুর কথা শুনে আমি মুচকি হাসলাম। আমি দেখো এখানে তোমার দোষ নেই তা নয়, তোমারও দোষ আছে, কিন্তু যে তোমার সাথে প্রতারণা করছে তার দোষটাই বেশি। তুমি তো তোমার বিশ্বাস প্রমাণ করছো, কিন্তু যখন তার পালা ছিল তখন সে তোমায় রেখে চলে গেছে। আর তোমার সাথে এই প্রতারণা করছে কে? কোনো মেয়ে জাতি নয়, পুরুষ জাতি তোমার সাথে প্রতারণা করছে। একজন পুরুষের প্রতারণার শিকার হয়ে তোমার পুরুষটার উপর আস্থা উঠে গেছে, আবার যখন আমিও তোমার সাথে বাজে ব্যবহার করে তোমায় বকাবকি করব তখন তোমার পুরো পুরুষ জাতির উপর থেকে আস্থা উঠে যাবে। যেহেতু দোষ একজন পুরুষ করছে তাই একজন পুরুষ হিসেবে এটা মানিয়ে নেওয়া আমার দায়িত্ব।
আর সবাই যদি একইভাবে প্রতারণা করে যায় তবে পৃথিবীটা আর চলবে না, থেমে যাবে নিজ অক্ষের উপর। আর সব থেকে মূল কথা কোনটা যেন? আমারও একটা মেয়ে আছে। আর মেয়েদের বুদ্ধি সচরাচর কম হয়। আজ তোমার সাথে যা হয়েছে কাল যদি আমার মেয়ের সাথেও হয়। আজ আমি তোমায় মেনে নিলাম আর ভবিষ্যতে আমার মেয়ের ভুলটা ওর কাছের মানুষ মেনে নিবে, এই প্রত্যাশাটা করতে পারবো এখন। আজ তুমি অসহায়, ওই দিন আমার মেয়েও অসহায় হতে পারে। আজ যদি আমি তোমায় ফিরিয়ে না দেই তাহলে আল্লাহ ওই দিন আমায় মেয়েকেও ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আর সব সময় একটা কথা মাথায় রাখবা, যখন তোমার সাথে খারাপ কিছু হবে তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিবে যে আল্লাহ যা করে সবকিছু আমাদের ভালোর জন্য করে। মুনু তখন থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুনু, আপনি সবকিছু কেমন সহজ ভাবে ভাবেন। সবাই যদি আপনার মতো করে ভবত, আমি জীবনটা যত সহজ ভাবে চিন্তা করবা ততই সহজ হয়ে যাবে। মুনু, আপনি শুধু আপনার বাসায় কাজের মেয়ের জায়গাটুকু দিন আমায়। আমি দেখো, আমি তোমায় বিয়ে করছি, তাই তুমি এই বাড়ির বউ। আর আমার মেয়ে যদি এই বাড়ির রাজকন্যা হয় তাহলে তুমিও রানী। মুনু, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমি এটা পুরোটাই ভুল। শারীরিক সম্পর্কটাই সব নয়। শারীরিক চাহিদা সর্বোচ্চ 4050 বছর বায়ের বেশি কিছু দিন থাকবে। এরপর যখন চলতে পারবো না, যখন একজন সঙ্গীর সব সময় প্রয়োজন হবে, তখন পাশে থাকার পাওয়াটা সব থেকে মূল্যবান। আর ভুল না করলে কখনো শিখতে পাওয়া যায় না। ভুল করে একজন, কিন্তু সেখানে থেকে হাজার মানুষ শিক্ষা নেয়। আমি কথাগুলো বলছি, হঠাৎ মুনু এসে আমায় জড়িয়ে ধরল। মুনু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিয়েন প্লিজ। আমি হীরা আর গ্লাসের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। আমি কিছু না বলে শুধু মুনুকে জড়িয়ে নিলাম। নিচের দিকের তীর। মুনু আমায় জড়িয়ে ধরে আছে। একটু পরে যখন ও স্বাভাবিক হলো তখন আমায় ছেড়ে দিল। আমি নিচে যাও। রুহি একা আছে, ভয় করবে। মুনু, মুনু নিচে চলে আসলো। আমি আরো কিছু সময় ছাদে একা একা দাঁড়িয়ে থাকলাম। রাত হয়ে গেছে, মনে হয় রুহি মুনু ঘুমিয়ে পড়ছে। আমি নিচে চলে আসলাম। আমার রুমে এসে দেখি রুহি নেই। তাহলে পাশের রুমে আছে। নক করলাম, আমি আসবো। মুনু, আসুন। ভিতরে গিয়ে দেখি মুনু আর রুহি গল্প করছে। আমি এখনো ঘুমাওনি কেন? রুহি ঘুম পাচ্ছে না। আর জানো, বাপি আম্মু অনেক সুন্দর সুন্দর গল্প জানে। আমি তাই। রুহি, আর তুমি তো কিছুই জানো না। আমি, রুহি, বাপি আম্মুর নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সাথে আমারও। আমি এত রাতে আইসক্রিম খাওয়ার দরকার নেই, শীত করবে। রুহি, কিছু হবে না, তুমি আমায় আইসক্রিম নিয়ে দাও। মুনুর দিকে তাকালাম, ও শুধু রুহির দিকে একবার তাকাচ্ছে আর একবার আমার দিকে। উপায় নাই, মেয়ে আইসক্রিম খেতে চাইছে, এখন নিয়ে আসতেই হবে, নয়তো আমার বাসায় থাকা হারাম হয়ে যাবে। বাইরে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য। পাশের দোকানটা বন্ধ থাকায় একটু দূরের একটা দোকান থেকে আইসক্রিম নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ওদের দরজায় নক করলাম। মুনু, আসুন। আমি ভিতরে আসলাম, কিন্তু রুহি ঘুমিয়ে পড়ছে। আমি কখন ঘুমালো? মুনু, একটু আগেই। আপনার এত দেরি হলো কেন? আমি পাশের দোকানটায় ছিল না, তাই দূরের দোকান থেকে নিয়ে আসলাম। মুনু, আমি এই নাও। আইসক্রিমগুলো মুনুর দিকে এগিয়ে দিয়ে, ফ্রিজে রেখে দাও। আর আমি ঘুমাতে গেলাম। আমি পিছনে ফিরলাম আসার জন্য। মুনু পিছনে থেকে আমার হাত টেনে ধরল। আমি কিছু বলবা? মুনু, এখানে থেকে গেলে হয় না। আমি এখানে থাকলে তোমার সমস্যা হতে পারে। মুনু, আমার কোনো সমস্যা হবে না, আপনি এখানেই থাকেন, শুয়ে পড়ুন। আমি ফ্রিজে রেখে আসছি। আমি রুহির এক পাশে শুয়ে পড়লাম। মুনু আইসক্রিমগুলো ফ্রিজে রেখে আসলো। এরপর ও রুহির অন্য পাশে শুয়ে পড়ল। আজ মনে হচ্ছে আমাদের পরিবারটা কতটা সুখী। রাতে প্রতিদিনের মতোই রুহি আমার বুকের উপর উঠল। আর মুনুও আমার দিকে চেপে এসে আমার হাতের উপর মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। ঘুম থেকে উঠে দেখি রুহির স্কুলের সময় পেরিয়ে গেছে। উঠে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। মুনু, এত তাড়াহুড়ো করছো কেন?
আমি রুহিকে স্কুলে রাখতে হবে। মুমু আমি রেখে আসছি। এত তাড়াহুড়ো করার দরকার নেই। বাথরুমে গিয়ে ধীরে ফ্রেশ হয়ে আসো। আমি নাস্তা বেড়ে দিচ্ছি। আমি রুহি শুধু শুধু মুমুকে আম্মু ডাকেনি। মুমু হুবহু রুহির আম্মুর মতোই। আজ ওর চুলের স্টাইল দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং রুহির আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়া করে রেডি হওয়ার জন্য রুমে আসলাম। খাটের উপর আগে থেকেই একটা ড্রেস রাখা আছে। ডাইনিং থেকে মুমু বলল, মুমু ওখানে যে ড্রেসটা রাখা আছে সেটাই পরবা। আমি তাড়াতাড়ি ড্রেসটা পরে অফিসে চলে আসলাম। কতই না সুন্দর দিন কাটছিল আমাদের। মুমু, রুহি আর আমার সুন্দর সুখের একটা স্বপ্নময় পরিবার। মুমুর পেটের বাচ্চার বয়স 7 মাস হলো। তবে এর মাঝে মুমু বেশ কয়েকবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। ওর কথা কোনো বেইমানের বাচ্চা ও ওর গর্ভে লালন করবে না। একদিন অফিসে কাজ করছি, হঠাৎ রুহি ফোন দিল। আমি, হ্যাঁ আম্মু বলো। রুহি বাপিয়ে আম্মু কেমন জানি করছে, আম্মুর খুব কষ্ট হচ্ছে। রুহি কথাগুলো বলছে আর কান্না করছে। আমি, আম্মু কান্না করিও না, আমি আসছি আমি এখনই আসছি, তুমি আম্মুর পাশে থাকো। হঠাৎ করে মুমুর আবার কি হলো? কাজ সব বাদ দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মুমু পেটের ব্যথায় চিৎকার করছে। প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে। ওকে তাড়াতাড়ি গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে আসলাম। এখন রীতিমতো আমাকেও একটু ভয় লাগছে। পেটের বাচ্চার বয়স 7 মাস। এই সময় পেটে ব্যথা হওয়াটা খুবই খারাপ লক্ষণ। ডাক্তার সবকিছু চেক আপ করলো। এরপর একটা ইনজেকশন দিয়ে ওর ব্যথাটা শীতল করে দিল এবং মুমু ঘুমিয়ে পড়ছে। ডাক্তার উনি জেগে উঠলে আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসবেন। আমি, জি। রোগীর অবস্থা এখন কেমন? ডাক্তার, আপাতত ভালো, তবে মনে হচ্ছে না খুব বেশি ভালো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো আমায় দেখান। বেশ কিছু সময় পরে মুমু জেগে গেল। এরপর ওর আল্ট্রাসাউন্ড করে নিয়ে রিপোর্ট ডাক্তারকে দেখালাম। আমি, ডাক্তার কোনো সমস্যা? ডাক্তার, যেটা ভেবেছিলাম সেটাই। আমি, কোনো মেজর সমস্যা? ডাক্তার, ওনার পেটে যে বাচ্চাটা ছিল সেটা মরে গেছে, যার ফলে পেটে ব্যথা হচ্ছে। ডাক্তারের কথা শুনে একটু শক খেলাম আমি। কিন্তু ডাক্তার, ও তো তেমন কোনো কাজও করেনি, তাহলে বাচ্চা মারা গেল কিভাবে? ডাক্তার, ওনার বাচ্চা কোনো কাজ করার জন্য নষ্ট হয়নি। আমি, তাহলে? ডাক্তার, ওনার সামান্য কোনো অসুখ হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হতো। কিন্তু উনি সবসময় অ্যান্টিবায়োটিক সেবন করছেন, যার ফলে আজ এই অবস্থা। ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম এটা কোনো অনিচ্ছাকৃত ভুল না। মুমু ইচ্ছে করে এমনটা করছে। আমি, ডাক্তার, এখন তাহলে কি করব? ডাক্তার, একটা অপারেশন করতে হবে। অপারেশন করে ওনার পেটের ময়লাগুলো বের করে ফেলতে হবে। আমি, কখন করবেন অপারেশন? ডাক্তার, আপনারা চাইলে আছি। আমি, আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। সেদিন রাতে মুমুর অপারেশন করে পেটের ময়লাগুলো বের করে ফেলল। সারা রাত হসপিটালে ছিলাম। সকালবেলা একজন নার্সকে কিছু টাকা দিয়ে ওকে দেখতে বলে বাসায় আসলাম। বাসায় এসে রুহিকে স্কুলে রেখে আসলাম। যদিও বাবা যেতে চাইছিল না, তবুও জোর করে রেখে আসলাম। এরপর একটু ঘুমালাম। দুপুর বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে আসলাম কিছু ফল নিয়ে। মুমুর কেবিনে এসে ওর পাশে বসলাম। আমি, এখন কেমন লাগছে? মুমু, ভালোই। শরীরটা একদিনে এতটা শুকিয়ে গেছে কিভাবে? আমি, সারা রাত বাইরে দাঁড়িয়েছিলাম। মুমু, আমি, এমনটা কেন করছো? মুমু, কি করলাম? আমি, জেনে বুঝে বাচ্চাটাকে মেরে ফেললা। মুমু, তোমায় তো বলছি কোনো বেইমানের সন্তান আমার গর্ভে পালন করব না। আমি তো তোমায় রাখতে বলছিলাম। মুমু, না, ও যদি থাকতো তবে আমি কখনো ওকে ভুলতে পারতাম না, তাই ওর শেষ স্মৃতিটাও মুছে দিলাম। আমি, ডাক্তার বলল তুমি আর কখনো মা হতে পারবে না। মুমু কিছু সময় চুপ থাকলো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। মুমু, খুব না, কিছুটা। কারণ আমি খুব ইচ্ছে ছিল তোমার অস্তিত্ব আমার মাঝে বহন করার। হয়তো আমার ভাগ্য এতটাও ভালো নয়, কিন্তু তাতে কি হয়েছে, রুহি তো আছে। হয়তো আমি ওকে গর্ভে ধারণ করিনি,
কিন্তু আমার কাছে ও আর ওর কাছে আমি গর্ভে ধারণ করা মা সন্তানের থেকে কম নই। আমি ওকেই আমরা দুজন মিলে আমাদের মতো করে বড় করব। মুন্নু আমাদের নয়, ওকে তোমার মতো করে মানুষ করব। আমার সন্তান তোমার মতো করে বেড়ে উঠবে। আমি মুন্নু আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমার হাতটাকে শক্ত করে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সমাপ্তি।